তুই হয়তো জানিস না, ওনারা দুজন একসময় বেস্ট ফ্রেন্ড ছিল। কি? হ্যাঁ, ওনারা একসময় নাকি বেস্ট ফ্রেন্ড ছিলেন, আর একজন অন্যজনকে তখন অনেক ভালোবাসতেন। তাহলে তারপর এমন কি হলো যে দুজন এখন একজন অন্যজনকে একদম সহ্যই করতে পারে না? জানি না, আমাদের সেই কারণটা খুঁজে বের করতে হবে। আমি তো আর সাদরাজকে এইসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে পারবো না, তাই তুই ভাইয়াকে জিজ্ঞেস করবি, ভাইয়ের কাছ থেকে সব শুনবি, আর এদিকে আমি চেষ্টা করব খালার কাছ থেকে আরো কিছু জানা যায় কিনা। মেহুল চিন্তিত সুরে বলে, কিন্তু রাবির কি আদৌ আমায় সব বলবে? বলবে, তুই জোর করলেই ভাইয়া সব বলবে। আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু তুই কি এখন সাদরাজের সাথেই থাকবি? উনি যদি তোর সাথে খারাপ কিছু করে বসে? রীতা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর খারাপ কিছু? তোর কি মনে হয় পুলিশকে সব বলে দিলে আমি রেহাই পেয়ে যাব? উনি জেল থেকে বেরোতে পারবেন না। ওনার কাছে এটা 2 মিনিটের ব্যাপার, আর তারপর উনি আমার উপর আরো ক্ষেপে যাবেন। আমার উপর রাগ মেটাতে গিয়ে উনি সিয়ামের তো ক্ষতি করবেনই, সাথে আমার মা বাবারও ক্ষতি করবেন। আর এত কিছুর পরও আমি কিভাবে এখন সত্যি কথাটা বলবো বল? কিন্তু রীতা, এই খারাপ লোকটাকে তো শাস্তি দিতেই হবে, এভাবে তো ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, শাস্তি দিতে হবে, আর সেই শাস্তি আমি দেব। কিভাবে? জানিস, ওনাদের বাড়ি খালা আমাকে একটা কথা বলেছেন মেয়েরা নাকি ভালোবাসাকে অস্ত্র বানিয়ে সব করতে পারে, আর আমি এই ভালোবাসাকে অস্ত্র বানাবো। উনি টেরও পাবে না ওনাকে আমি কিভাবে মারবো। শুধু তুই আমার পাশে থাকিস, তাহলেই হবে। মেহুল রীতার দুহাত ধরে বলে, আমি রাবি, আমরা সবাই তোর পাশে আছি। ঠিক আছে, চল এখন, সাদরাজ নয়তো পরে সন্দেহ করবে। মেহুল রীতাকে নিয়ে আবার স্টেজের কাছে যায়। গিয়ে দেখে সাংবাদিকদের প্রশ্ন এখনো চলছে। রীতা তা দেখে কিছু স্বস্তি পায়। সাংবাদিকদের কাছ থেকে সরেই সাদরাজ রীতার কাছে আসে। তার কাছে গিয়ে মৃদু সুরে বলে, কোনো চালাকি করছো না তো? রীতা মিয়ে যাওয়া সুরে বলে, আমার কি আর অত সাহস আছে? সাদরাজ বাঁকা হাসে, বলে, গুড। তা তোমার বান্ধবীকে আমাদের পক্ষ থেকে উপহারটা দিয়েছো? না, সেটা তো আপনার কাছে। হ্যাঁ, তাই তো, চলো উপহারটা দিয়ে আসি। রীতার সাদরাজ আবার তাদের কাছে যায়। সাদরাজ হেসে বলে, আমার সব থেকে প্রিয় শত্রু, ও সরি, প্রিয় মানুষদের জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফটটা গ্রহণ করলে আমরা খুব খুশি হব। রাবির সাদরাজের হাত থেকে গিফটের বক্সটা নিল। সাদরাজ বলল, খুলে দেখো পছন্দ হয় কিনা। বক্সটা খুলে দেখলো বড় দুটো রিং। দেখে বোঝা যাচ্ছে ডায়মন্ড। রাবির মৃদু হাসে, বলে, পরে সে মেহুলের দিকে চেয়ে বলে, হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। মেহুল, আমাদের গিফটটাও দিন। মেহুল হেসে আরেকটা বক্স রীতার হাতে দিল। রীতা সেটা খুলে দেখলো সেখানে একটা বড় নেকলেস। নেকলেসটা দেখে রীতা বেশ অবাক হয়। মেহুল হেসে বলে, তোর মনে আছে একবার তুই বলেছিলি তোর বিয়েতে যেন আমি এমন একটা নেকলেস দিই, তাই দিলাম। নিজের টাকায় পারিনি যদিও, তবে হাজব্যান্ডের টাকা মানেও তো নিজের টাকাই, তাই না? পছন্দ হয়েছে তোর? রীতা খুশি হয়ে বলল, ভীষণ। তবে সাদরাজ এতে খুশি হতে পারেনি, কারণ সাদরাজের দেওয়া গিফটের তুলনায় রাবিরের দেওয়া গিফটের দাম বেশি। তাই সে রীতার দিকে চেয়ে বলল, রিতা চলো, তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরোতে হবে। রাবির সাদরাজকে জ্বলতে দেখে বেশ খুশি হয়। রীতার সাদরাজের সাথে রাবিরও মেহুলকে নিয়ে একই টেবিলে গিয়ে বসে। খাওয়া দাওয়া শেষ করে সাদরাজ আর বেশিক্ষণ অপেক্ষা না করে রীতাকে নিয়ে বেরিয়ে যায়, আর মেহুল আর রাবিরও রওনা হয় তার বাপের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে সাদরাজ রীতার হাত থেকে সে গয়নার বক্সটা টেনে নিয়ে বলে, এটা তোমার নিতে হবে না। কেন? এমনি, যাও ভেতরে যাও। কিন্তু এটা কে বলেছে কানে যায়নি? ভেতরে যাও। এটা ফেলবেন না প্লিজ। রিতা ভেতরে যাও। সাদরাজ দাঁতে দাঁত চেপে বলল। রীতা ভয়ে আর দ্বিতীয় কোনো কথা না বলে চুপচাপ ভেতরে চলে যায়। মেহুল বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। রাবির তার পাশে চোখ বুজে শুয়ে আছে। মেহুল মনে মনে ভাবছে এখন তাকে একবার সাদরাজের কথা জিজ্ঞেস করবে কিনা। ওনারা কি সত্যি একসময় বেস্ট ফ্রেন্ড ছিলেন? আবার সে ভাবছে জিজ্ঞেস করলে যদি রাবির রেগে যায়, তাও জিজ্ঞেস তো করতেই হবে। মেহুল আস্তে করে রাবিরের মাথায় হাত রাখে, তার চুল টেনে দেয়, চুলে বিলি কেটে দেয়, মাথা টিপে দেয়। মূলত যতভাবে রাবিরের মাথাকে ঠান্ডা রাখা যায় তার সবই করে। রাবিরও ভীষণ আরাম পায় তাতে।
সে এগিয়ে এসে মেহুলের কোলে মাথা রাখে। মেহুল একটু নড়ে বসে, মনে মনে ঠিক করে এখনই জিজ্ঞেস করবে। সে একটা ঢোক গিলে মৃদু সুরে বলে, একটা কথা জিজ্ঞেস করব রাবি। বলুন। আচ্ছা, আপনি আর সাজ্জাদ কি একসময় বেস্ট ফ্রেন্ড ছিলেন? কথাটা শোনা মাত্রই রাবির চট করে উঠে বসে। মেহুল ভয় পেয়ে যায়। রাবির কি খুব বেশি রেগে গিয়েছেন? রাবির তার দিকে কিছুক্ষণ কপাল কুঁচকে চেয়ে থেকে জিজ্ঞেস করে, আপনি এই কথা কোথা থেকে শুনেছেন? আসলে আমাকে রীতা বলেছে। রীতা কি করে জেনেছে? আমি ঠিক জানি না, কিন্তু এটা কি সত্যি আপনি আর সাদরাজ বেস্ট ফ্রেন্ড ছিলেন? রাবির দীর্ঘশ্বাস ফেলে, তপ্ত স্বরে বলে, হ্যাঁ ছিলাম। মেহুল এবার দ্বিতীয় প্রশ্ন করার সাহস করে। সে জিজ্ঞেস করে, তাহলে এখন আপনাদের সম্পর্ক এত খারাপ হয়ে গেল কি করে? রাবির আবার তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে, বলে, থাক না এসব, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে আমার এখন ভালো লাগছে না। চুলগুলো টেনে দিন, মাথা ব্যথা করছে। মেহুল আবার কিছুক্ষণ চুপচাপ তার চুল টেনে নিল, কিন্তু মনের অস্থিরতা তার এখনো যাচ্ছে না। সবটা জানতে পারলেই হয়তো যেত, কিন্তু পুনরায় কোনো প্রশ্ন করার সাহসও পাচ্ছে না সে। রাবির তার দিকে ঘুরে শুয়ে আছে। মেহুল চুল থেকে হাত সরিয়ে তার গালে হাত রাখে, গালের উপর একটু হাত বুলিয়ে দিয়ে মৃদু সুরে ডাকে, রাবির। রাবির চোখ বুজেই বলে, বলুন। আমার মনের অস্থিরতা তো কমছে না, আপনি বলুন না আমায় সবকিছু প্লিজ। রাবির তার দিকে তাকায়। মেহুল অসহায়ভাবে তাকিয়ে আছে। রাবির জিজ্ঞেস করে, এসব শুনে আপনি কি করবেন? কিছু না, তাও বলুন প্লিজ। রাবির আবার চোখ বুজে ফিচিল স্বরে বলে, একটা সম্পর্কের মূল ভিত্তি কি জানেন? বিশ্বাস। আর সম্পর্কের মধ্য থেকে একবার যদি সেই বিশ্বাসটা হারিয়ে যায়, তখন হাজার চেষ্টা করেও সেই সম্পর্কটাকে আর ঠিক রাখা যায় না, সেটা তখন ভাঙবেই। আমাদের বেলায়ও তাই হয়েছিল। বিশ্বাস হারিয়ে গিয়েছিল। সাদরাজ আমাকে আর বিশ্বাস করতে পারেনি, ভুল বুঝেছিল, আর তার পরিণতি আজকেই। এক সময় যে আমার জন্য জীবন দিতে চাইতো, আজকে সে আমার জীবন নিতেও দুবার ভাববে না। আর এই বিশ্বাসটা কি কারণে হারিয়েছিল? সেটা এক অনেক বড় কাহিনী, অন্যদিন বলবো, আজকে আর ইচ্ছে করছে না। আমার ফ্রেন্ড এটা আমাকে ভালোবেসে দিয়েছিল। কোথায় রেখেছেন আপনি এটা? যেখানে রাখা দরকার সেখানেই। আমার এই বাড়িতে রাবিরের দেওয়া কোনো জিনিসের কোনো স্থান নেই। সাদরাজ, আপনি এত অমানবিক কেন বলুন তো? আপনার মধ্যে কি একটুও মায়া দয়া নেই? সাদরাজ প্রচন্ড রেগে যায়। সে রীতার দিকে এগিয়ে এসে বলে, আমি খুব অমানবিক, তাই না? আর কি, আমার মধ্যে কোনো দয়া মায়া নেই? কেন জিজ্ঞেস করছিলে, তাই না? কারণ আমি তো মানুষই না, আমি তো পশু। আর কোনো পশুর মধ্যে কোনো মায়া দয়া থাকে না। এই বলে সে রীতাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয়। রীতা তখন তার দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলে, আপনাকে মানুষ বানিয়ে তবেই আমি মরবো, এর আগে না। এক সপ্তাহ চলে গেল। রাবির আজকাল ভীষণ ব্যস্ত। সামনে আবার তাদের ইলেকশন। মেহুল আবার তার স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছে। কাল থেকে সে ভার্সিটিতে যাচ্ছে। তবে সবকিছু ঠিক থাকলেও স্বাভাবিক নেই কেবল রীতার জীবন। সে এখনো সাদরাজের বাড়ি থেকে বের হতে পারেনি। গত 5 দিন যাবৎ সাদরাজ বাসায়ও আসছে না। এই সুযোগে সে অনেকবার চেয়েছিল একবার বেরুবে, মা বাবার সাথে দেখা করে আসবে, কিন্তু সাদরাজের বাড়ির কাজের লোক আর দারোয়ানরা তাকে বের হতে দেয়নি। মেহুল আজ ক্লাস শেষ করে তার ড্রাইভারকে বলল, আমি এখন বাসায় যাব না, অন্য একটা জায়গায় যাব, নিয়ে যেতে পারবেন? ড্রাইভার জিজ্ঞেস করল, কোথায় যাবেন? বলছি, তবে আপনাকে ওয়াদা দিতে হবে যে আমি কোথায় যাচ্ছি সেটা আপনি এখন রাবিরকে বলতে পারবেন না। ড্রাইভার এবার বেশ চিন্তায় পড়ে গেল। বলল, কিন্তু ম্যাডাম, স্যারকে না জানিয়ে আমি কিছু করলে স্যার রেগে যাবেন। কিচ্ছু হবে না, আমি সামলে নিব সব কিছু। আপনি শুধু প্লিজ কাউকে কিছু বলবেন না। পরের সময় মতো আমি সবাইকে সবকিছু বলবো। ড্রাইভার অনিচ্ছা সত্ত্বেও বলল, আচ্ছা, কোথায় যাবেন? রাজাপাড়া রোড হয়ে ডানে একটা গলি আছে, সেই গলির ভেতরে 12 নম্বর রাস্তায় একজনের বাসা, আমি সেখানেই যাব। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। মেহুলের কথা মতো ড্রাইভার সেদিকেই গেল। তবে অনেকটা সময় লাগলো তাদের সেখানে পৌঁছতে। মেহুল বাসার আরো আগে গাড়ি সাইড করতে বলে। সে গাড়ি থেকে নেমে পড়ে। ড্রাইভারকে বলে,
আপনি এখানেই অপেক্ষা করুন, আমি আসছি। ম্যাডাম, আমাকে সাথে নিন, পরে কোনো বিপদ হলে। আরে কিচ্ছু হবে না, আপনি এখানেই বসে অপেক্ষা করুন, আমার বেশি সময় লাগবে না। মেহুল দ্রুত এগিয়ে যায়। একটু এগিয়ে মুখে একটা মাস্ক পরে নেয়। পরে সে হাঁটতে হাঁটতে একটা বাসার সামনে যায়। গিয়ে দাঁড়ায় সে। বিশাল বড় বাড়ি দেখে সে বুঝতে পারে ঠিক জায়গায় এসেছে। এবার সে মাথায় একটা ঘোমটা দেয়। গেটের কাছে এগিয়ে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করে, এটা কি সাদরা স্যার বাসা? দারোয়ান তার আপাত মস্তক পরক করে ভ্রু কুচকে বলে, জি, কিন্তু আপনি কে? আসলে আমি স্যারের একজন নতুন সহকারী। স্যার আমাকে বাসায় আসতে বলেছিলেন ওনার ওয়াইফের জন্য। স্যার কি বাসায় আছেন? না স্যার, 5 দিন যাবৎ এই বাসায় আসেন না। ও, আমাকে তো কল দিয়ে আজ কি আসতে বললেন ওনার ওয়াইফের দেখভালের জন্য। ম্যাডাম আছেন বাসায়? জি। তাহলে ম্যাডামের সাথেই গিয়ে কথা বলি। এই বলে মেহুল ভেতরে ঢুকতে দারোয়ান তাকে আবার পেছন থেকে ডেকে ওঠে। দাঁড়ান। মেহুল তপ্ত শ্বাস ফেলে পেছনে চেয়ে বলে, কি? আপনাকে স্যার বলেছেন আসতে। জি স্যারই তো বলেছেন, আজকে সকালেই। ঠিক আছে, দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে জিজ্ঞেস করে নিই। মেহুল ভয় পায়। সাদাজকে কল করলে তো সে ধরা পড়ে যাবে। সে ভয়ে ভয়ে ভাবতে থাকে এবার কি করবে। তখনই সে উপরের বারান্দায় রিতাকে দেখে। তাকে দেখে সে ইশারা দেয়। রিতা প্রথমে তাকে চিনতে পারে না। পরে মেহুল একটু মাস্ক নামাতেই রিতা চমকে যায়, দৌড়ে নিচে নেমে আসে। সে মেহুলের কাছে আসতে মেহুল বড় বড় করে সালাম দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন ম্যাডাম? আমাকে আসলে স্যার পাঠিয়েছেন আপনার দেখভালের জন্য। আপনাকে নিশ্চয়ই স্যার বলে গিয়েছেন। রিতা বুঝতে পারল ব্যাপারটা। সে হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, সাদরাজ আমাকে বলেছিল আপনিই সেই, তাই না? জি ম্যাডাম। তাহলে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। কি করে যাব ম্যাডাম, আপনার দারোয়ান তো দিচ্ছেন না। রিতা চোখে মুখে মিকি রাগ ফুটিয়ে তুলে বলল, কি দিচ্ছে না? এই যে আপনি ওনাকে ভেতরে আসতে দিচ্ছেন না কেন? আপনার নামে সাদরাজের কাছে কমপ্লেন করব। দারোয়ান ভয় পেয়ে বলল, না না ম্যাডাম, আসলে চিনতে পারছিলাম না তো, তাই। আপনারা যান, ভেতরে যান। রিতা মেহুলের দিকে চেয়ে বলল, চলুন। দুজনেই তাড়াতাড়ি করে বাসার ভেতর চলে গেল। তারা ভেতরে ঢুকতে খালা রান্নাঘর থেকে এসে জিজ্ঞেস করলেন, উনি কেডা মা? খালা, আমার বান্ধবী। খালা চকিত হয়ে বলেন, রাব্বির খানের বউ? জি খালা। খালা প্রচন্ড ভয় পেয়ে যান। তিনি ভীতুর সুরে বলেন, ওনারে এখানে আনছেন কেন? মেহুল বলে, ও আনিনি, আমি নিজে থেকে এসেছি। খালা, আপনি বুঝতাছেন না, সাহেব জানতে পারলে কেয়ামত কইরা ফেলবো। তার উপর বাইরে সিসি ক্যামেরা আছে, সাহেব ক্যামেরা দিয়ে সব দেখে। সমস্যা নেই খালা, আমার মুখে মাস্ক আছে। আহারে, আপনার মুখে না দেখলে কি হইব? সাহেব যদি বুঝে তার বাড়িতে অপরিচিত মানুষ আইছে, তাইলেই স্যার দারোয়ানরে ফোন দিব, তখন দারোয়ান সব কইয়া দিব। আপনারা কি বিপদ ডাইকে আনতাছেন কন্ত? হেই দিক দিয়া যদি রাব্বির খান এসব জানে, তাহলে উনিও রাইগা যাইব। খালা আপনি যান, আপনি এখানে থাকলে বিপদ। খালা আমি চলে যাব, শুধু আপনি আমাকে সব সত্যি বলে দিন, তাহলেই আমি এখান থেকে চলে যাব। কিসের সত্যি? রাবির আর সাদরাজের সম্পর্কের মধ্যে এত সমস্যা কিভাবে তৈরি হলো? কে ওনাদের সম্পর্ক নষ্ট করেছে? কি কি হয়েছিল না হয়েছিল সব বলুন। সব শুনে তবেই আমি এখান থেকে যাব, নয়তো এক পাও নড়ব না। রিতাও খালাকে চাপ দিয়ে বলে, হ্যাঁ খালা, আপনি আমাকে একা কিছু বলেননি। এবার মেহুলের সামনেই সবকিছু বলুন। আমাদের সব সত্যি জানতে হবে। আর কিছু লুকোবেন না প্লিজ। আচ্ছা আপনারা বন, আমি কইতাছি সব। মেহুল আর রিতা সোফায় বসে। মেহুল বলে, তাড়াতাড়ি বলুন খালা, আমার আবার বেরোতে হবে। জি,
কইতেছি, আসলে সাহেব আর রাব্বির খানের মাঝে যত শত্রুতা তার সব তৈরি হয়েছে সাহেবের বাপের কারণে, মানে আমাদের বড় সাহেব। যত নষ্টের মূল উনি। রিতা ভ্রুকুচকে বলে, কেন? উনি কি করবেন? উনি আমাদের ম্যাডাম রে মারছেন। মেহুল আর রিতা দুজনেই চমকে যায়। রিতা বলে ওঠে, ম্যাডাম মানে সাদরাজের মা? হ, ওনারে বড় সাহেব মারছে, আর দোষ দিছে সব রাব্বির খানের উপর। রাব্বির খানের জন্য জেলও খাটছিল, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে ওনারা পরে সাইরা দেওয়া হয়েছে। কিন্তু সাদরাজ আহমেদ বাপের কথারই বিশ্বাস করছেন। বাপে যা কইছেন তা। বাপের এই মিছা কথারে বিশ্বাস কইরা উনি ওনার এত বছরের বন্ধুরে শত্রু বানাইছেন। রাব্বির খান অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ওনারে বুঝাইতে পারেন না। পরে ওনারাও মনে খুব কষ্ট লাগে যে ওনার একটা মাত্র প্রাণপ্রিয় বন্ধু কোনো প্রমাণ ছাড়াই ওনার উপর আঙুল তুলছে। সেই কষ্টে উনিও দূরে সইরা গেছেন। পরে উনি রাজনীতিতে আইয়েন, এই দিকে বড় সাহেবও তার পোলার রাজনীতিতে আনে। পরে দুজনের মধ্যে আরও প্যাচ লাগাইয়ে দেন, আর এই প্যাচেই দুজনের সম্পর্কের আজ এই অবস্থা। মূলত এই সব কিছু করেছেন আমাদের বড় সাহেব। উনি সাদরাজের কানে বিষ ঢালতে ঢালতে ওনারে আজ এত খারাপ বানাইছেন। নাইলে আমরার এই সাহেব তো ছিল আমাদের ম্যাডামের মতো ভালো মানুষ। এই লোকটাই তারে খারাপ বানাইছে। মেহুল তখন জিজ্ঞেস করে, কিন্তু এত কথা আপনি কি করে জানলেন? আমি এই বাড়িতে আছি আজ থেকে 30 বছর। এই বাড়ির সব খবর আমি রাখি। এই বাড়ির মানুষগুলারে আমি আমার নিজের মানুষ ভাবি। ম্যাডামরে যে বড় সাহেব মারছে এইটা সাহেব কাউরে ফোনে কইতাছিল, আমি তখনই শুনেছি। আর উনি কেমনে কেমনে রাব্বির খানের ফাঁসাইছে সব আমি শুনেছি, আর আমি সব জানি। রিতা বলল, তাহলে তখন আপনি পুলিশের কাছে কেন কিছু বলেননি? ও মা গো, পুলিশ! আমি পুলিশের কাছে কইলে হেরা আমারই বাসাই রাখতো। তাই বলে আপনি একজন নিরপরাধকে শাস্তি পেতে দেখলেন? খালা হেসে বললেন, নিজের জান সবার প্রিয়, আমি কেন মরতে যামু কেন? খালার কিছু বলার আগে বাড়ির ল্যান্ডলাইনে ফোন আসে। খালা তখন ভয়ে পেয়েই যায়। রিতার দিকে চেয়ে বলে, এই ফোনে তো খালি সাহেবই কল করেন। সাহেব কি তাহলে বুঝা গেছেন? রিতার মেহুল দুশ্চিন্তায় পড়ে। রিতা বলে, খালা, আপনি ভয় না পেয়ে কলটা রিসিভ করুন, দেখুন কি বলে। খালা ভয়ে ভয়ে ফোনটা তুলে কানে লাগায়। উপাস থেকে সাদরাজ তখন জিজ্ঞেস করে, খালা, আমাদের বাসায় কেউ কি এসেছে? খালা ভয়ে ভয়ে রিতার মেহুলের দিকে তাকায়। কি বলবে বুঝতে পারছে না। মিথ্যে বলার পর ধরা পড়লে আরও বিপদ। এইদিকে সত্য বলার উপায় নেই। সাদরাজ আবার জিজ্ঞেস করে, কি ব্যাপার খালা, কিছু বলছো না কেন? আমি ক্যামেরাতে দেখেছি, কিন্তু কে এসেছে? আসলে সাহেব একটা নতুন মহিলারে আমি খবর দিছিলাম। ওই যে আমাদের ম্যাডাম বাসায় একা একা থাকেন, এখন তো আপনিও নাই, তাই ভাবছি এই মহিলা আইলে আমাদের ম্যাডাম রে একটু সঙ্গ দিতে পারবো। আমি ওরে আনছি আমাদের গ্রামের। সাদরাজ বলল, খালা, যাকে তুমি এনেছো তাকে চলে যেতে বলো। আমার অবর্তমানে আমাকে না জানিয়ে তুমি বাইরের মানুষ কি করে আনলে? ওনাকে এক্ষুনি যেতে বলো, আমি যেন বাসায় এসে কাউকে না দেখি। মাফ করবেন সাহেব, আমি এক্ষুনি ওরে বাইর কইরা দিতাছি। ঠিক আছে, রাখছি। সাদরাজ ফোন রাখার পর খালা মেহুলকে তাড়া দিয়ে বলল, খালা, আপনি এক্ষুনি যান, সাহেব আপনারে দেখছে, সাহেব আইতাছে। আপনারে আইসা দেইখা ফেললে কেলেঙ্কারি হইব, তাড়াতাড়ি বাইর হন খালা। মেহুল বলল, আচ্ছা, চলে যাচ্ছি। সে তখন তার ব্যাগ থেকে একটা ছোট বাটন ফোন বের করে রিতার হাতে দেয়। তাকে বলে, এই ফোনটা লুকিয়ে রাখিস, আর প্রয়োজন মতো কল দিস আমাকে। এখন আমি যাই, আবার অনেক লেট হয়ে গিয়েছে।
আচ্ছা, সাবধানে যাস দোস্ত। ঠিক আছে, তুইও সাবধানে থাকিস। কোনো অসুবিধা হলে কল দিয়ে জানাবি। সিমও আছে, চিন্তা করিস না, আমরা আছি তোর পাশে। রিতাকে বিদায় জানিয়ে মেহুল ছুটল। গেট পেরিয়ে তার গাড়ির কাছে গেল। গাড়িতে বসে ড্রাইভারকে বলল তাড়াতাড়ি বাড়ি যেতে। বাসায় পৌঁছে ড্রয়িং রুমে রাবিরকে দেখে মেহুল থমকে দাঁড়ায়। রাবির মেহুলকে দেখে জিজ্ঞেস করে, কোথায় ছিলেন মেহুল? আপনার ফোনও এতক্ষণ বন্ধ ছিল, আর ড্রাইভারকে কল দিচ্ছিলাম, সেও তো কল রিসিভ করেনি। মেহুল মনে মনে কথা সাজালো কি বলবে। পরে সে হেসে রাবিরের দিকে এগিয়ে যায়। রাবিরের গলা জড়িয়ে ধরে বলে, বাবা, নেতা সাহেব দেখছি তার বউয়ের দুশ্চিন্তায় একেবারে অস্থির হয়ে উঠেছে। তা তো হতেই হবে, সামনে নির্বাচন। আমার শত্রুরা এখন আরো বেশি জেগে উঠবে। আমাকে হারাতে ওরা যে কোনো কিছু করতে পারে, তাই আপনাকে এখন আরো বেশি সাবধানে থাকতে হবে। একদম একা কোথাও যাবেন না, আর প্রয়োজন পড়লেই আমাকে কল দিবেন, বুঝছেন? জি নেতা সাহেব, বুঝেছি। আর আজকে এত লেট হয়েছে কেন? ড্রাইভার কি ঠিক টাইমে যায়নি? না, আসলে আমার আজকে এক্সট্রা ক্লাস ছিল, তাই একটু লেট হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হন গিয়ে। আপনি রুমে যাবেন না? হ্যাঁ আপনি যান, আমি আসছি। মেহুল রুমের দিকে যায়। রাবির তখন একবার ভাবে ড্রাইভারের কাছে যাবে। পরক্ষণে তার মনে পড়ে সে কি মেহুলকে সন্দেহ করছে। না না, এটা ঠিক না। সে অবশ্যই মেহুলকে অনেক বিশ্বাস করে। সে কোনোভাবেই ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করতে পারে না, তাতে তো মেহুলকে অসম্মান করা হবে। মেহুল গোসল সেরে বেরিয়ে রাবিরকে দেখে ফোনে কথা বলছে। সে চুল মুছে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। রাবির তখন কল কেটে ভেতরে আসে। মেহুল গায়ে তখন লোশন মাখছিল। রাবির মেহুলের দিকে চেয়ে 2 কদম এগোতে আবার ফোন বাজে তার। সে বিরক্ত হয়ে কল রিসিভ করে। কথা শেষ করে মেহুলের পেছনে এসে দাঁড়ায় সে। মেহুলের ভেজা চুলে মুখ ডুবিয়ে বলে, আজকাল আপনাকে একটু সময় দিতে পারছি না, তাই না? মেহুল রাবিরের দিকে ঘুরে তাকায়, চোখ মুখ কুঁচকে বলে, জি, আজকাল আপনি আমাকে একদমই সময় দিচ্ছেন না। এত ব্যস্ত কেন আপনি? সামনে নির্বাচন, ব্যস্ততা তো থাকবে। আচ্ছা, এবার যদি আপনি হেরে যান? রাবির তখন মেহুলের কোমর জড়িয়ে তাকে কাছে টেনে আনে। নরম গলায় জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় হেরে যাব? না, বলছি আর কি, সব সময়ই তো জিতেন। যদি এবার হেরে যান তাহলে মানুষ বলবে বউয়ের কারণে হেরেছেন। কারণ সবাই তখন ভাববে বউটা বুঝি অলক্ষী, না হলে সে আসার পরেই জামাইটা কেন হারলো। ব্যাপারটা ভীষণ হাস্যকর মেহুল। আবার হার জিতের সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্ক আছে, ওইসব আপনি বুঝবেন না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাকে তুমি করে কেন সম্বোধন করেন না? আপনি করে কেন বলেন? আপনিও তো আপনি করে বলেন। সেটা আপনি আমার বড়, তাই। হ্যাঁ, তাহলে আপনিও আমার চেয়ে বড়, তাই। মেহুল ভ্রু কুঁচকে বলল, আমি কি করে আপনি থেকে বড় হলাম? সম্মানের ক্ষেত্রে আপনি আমার থেকেও বড়। আমি আপনাকে নিজের থেকেও বেশি সম্মান করি বলেই আপনাকে আপনি বলে সম্বোধন করি। আপনার কি পছন্দ না? না, পছন্দ। আসলে সেদিন একটা আন্টি বলছিল। ওই সব আন্টির কথা বাদ দিন, আপনি যেটাতে অভ্যস্ত আমার কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। মেহুল কিছুক্ষণ রাবিরের দিকে চেয়ে থাকে। রাবির ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি দেখছেন? আপনি কত ভালো, আমার কত ভাগ্য যে আমি আপনাকে পেয়েছি। যদি এমন ভাগ্য রিতারও হতো। আল্লাহ ভালো মানুষের সাথে খারাপ কিছু হতে দিবেন না মেহুল। আল্লাহ তো আছেন, উনি সব ঠিক করে দিবেন। মেহুল তখন বলল, একটা কথা বলবো? বলুন। রাগ করবেন না তো? না, বলুন। আপনার আর সাদরাজ আহমেদের সম্পর্কটা আবার ঠিক হয়ে গেলে ভালো হতো না? কেন সম্ভব না? জানি না, তবে এইটুকু জানি এটা আর সম্ভব না। চাইলে সব সম্ভব। রাবির মেহুলকে ছেড়ে দাঁড়ায়। আর ঘড়ির দিকে চেয়ে বলল, 4টা বাজে, চলুন খেতে হবে। মেহুল রাবিরের পেছন পেছন ডাইনিং রুমে যায়। সেখানে খালা সব বেড়ে রেখেছেন। রাবির একটা চেয়ার টেনে বসলো। খালাকে জিজ্ঞেস করলো, মা কি ঘুমাচ্ছেন? জি খালা, খেয়ে দিয়ে ঘুমায় পড়েছেন। আচ্ছা। মেহুল ধীরে ধীরে খাচ্ছে। মনের ভেতরে কথার প্যাঁচ চলছে তার,
কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। এত কথা মনে চেপে রাখলে খাবার কি আর গলা দিয়ে নামে? নামে না। তাই সেও খেতে পারছে না। রাবির খেয়াল করে ব্যাপারটা, মেহুলের দিকে চেয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার মেহুল, আপনি খেতে পারছেন না? না, খাচ্ছি তো। কই, প্লেটের খাবার তো নড়ছে না। কি হয়েছে, শরীর খারাপ লাগছে? না না না, আমি একদম ঠিক আছি। আসলে অস্বস্তি লাগছিল। কেন, কিছু হয়েছে? কোনো সমস্যা? ভার্সিটিতে কোনো প্রবলেম হয়েছে? না। তাহলে? মেহুল ইতস্তত স্বরে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি বিকেলে বাসায় থাকবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, থাকবো। এখন খেয়ে নিন। খাওয়া দাওয়া শেষ করে মেহুল আর রাবির তাদের রুমে যায়। রাবির ফ্রেশ হয়ে এসে দেখে মেহুল বিছানায় বসে বসে হাত কচলাচ্ছে। রাবির খেয়াল করেছে মেহুল যখন কোনো ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে তখন সে এমন করে। সে মেহুলের পাশে গিয়ে বসে। মেহুলের দু হাতের উপর হাত রেখে মোলায়েম সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে মেহুল? মেহুলের অস্থির চোখ জোড়া একটু শান্ত হয়। রাবিরের দিকে চেয়ে বলে, আপনাকে কিছু কথা বলবো, আপনি একে প্রমিস করুন সব শুনে আপনি আমার উপর রেগে যাবেন না। না, রাখবো না, বলুন। প্রমিস করছেন? হ্যাঁ, প্রমিস। আপনি কি জানেন আপনারা সাদরাজ আহমেদের মাঝে সব ঝামেলা কে তৈরি করেছে? রাবির কপাল কুঁচকায়, জিজ্ঞেস করে, এসব কথা আবার কেন তুলছেন? বলুন না। রাবির বড় করে নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ জানি। কে? সাদরাজ আহমেদের বাবা শাহাদাত আহমেদ। আর সাদরাজ আহমেদের মাকে কে খুন করেছে জানেন? আপনি এসব কথা কি করে জানলেন? রাবির অবাক হয়। মেহুল বলে, জেনেছি। এখন আপনি বলুন আপনি এটা জানেন কিনা। রাবির মাথা নাড়িয়ে বলে, না, এটা জানলে তো সব সমস্যার সমাধানই হয়ে যেত। আমি জানি। রাবির বিস্মিত হয়। মেহুল বলে, সাদরাজ আহমেদের মাকে ওনার বাবা শাহাদাত আহমেদই খুন করেছেন। তারপর সব দোষ আপনার উপর চাপাতে চেয়েছেন। রাবিরের বিস্ময় কাটছে না। সে কিছু বুঝতেই পারছে না। অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এত কিছু কিভাবে জানলেন মেহুল? কার কাছ থেকে আপনি এসব শুনেছেন? মেহুল খানিক চুপ থেকে বলে, রীতা আমাকে এসব বলেছে। রাবির কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, আর উনি এসব কার কাছ থেকে জেনেছেন? রীতা যে বাড়িতে থাকে সেখানে একজন খালা আছেন, তিনিই রীতাকে এসব বলেছেন। আর রীতা এসব রিসেপশনের দিন আমাকে বলেছিল। আপনি ভীষণ ব্যস্ত ছিলেন বলে আপনাকে আর বলার সুযোগ পাইনি। রাবির চিন্তায় পড়ে। এত বছর পর পুরনো সে ঘটনাগুলো আবার মস্তিষ্কে সজাগ হয় তার। তখনও তার সন্দেহ হয়েছিল শাহাদাত আহমেদের উপর, কিন্তু প্রমাণ ছিল না বলেই কিছু বলতে পারেনি। সাদরাজ অবিশ্বাস করেছিল, তার কাছে বন্ধুত্ব আর বিশ্বাসের কোনো মূল্যই ছিল না। সেসব কথা ভাবলে এখন কষ্ট লাগে তার। রাবির দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন আর সত্যি জেনেই বা কি হবে? আর তো কিছু করার নেই। মেহুল অস্থির গলায় বলে, কে বলেছে কিছু করার নেই? আপনি ওই শাহাদাত আহমেদের শাস্তির ব্যবস্থা করবেন। উনি অন্যায় করেছেন, ওনাকে তো শাস্তি পেতেই হবে। সম্ভব না মেহুল, প্রমাণ ছাড়া কিছু সম্ভব না। 5 বছর আগে যে জিনিসের কোনো প্রমাণ বের করতে পারিনি, 5 বছর পর সেই জিনিসের উপযুক্ত প্রমাণ কোথা থেকে বের করব? পারবেন, আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের কাছে প্রমাণ আছে। খালা সব জানেন, উনি আমাদের সাহায্য করতে পারবেন। উনি কেন আমাদের সাহায্য করতে যাবেন? নিজের জীবন রিস্কে ফেলে কেউ কাউকে সাহায্য করে না মেহুল। মেহুল ভাবে কি করবে, পরে বলে, খালাকে আমি আর রীতা রাজি করাবো। রাবির ফিচেল স্বরে বলে, এসবের মাঝে আপনাদের জড়ানোর দরকার নেই। আমি পরে সব ব্যবস্থা করব। নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ, হিতে পড়ে বিপরীত হবে। আপনি আবার পাশে আছেন তো, আমার কিচ্ছু হবে না। মেহুল, আমি কিন্তু বারণ করেছি। রাবির প্লিজ। ঠিক আছে, তবে আপনি আপাতত কিছু করবেন না। আমি যখন বলবো তখন করবেন। নিজে থেকে কোনো স্টেপ নেবেন না। এমনিতেই খুব দুশ্চিন্তায় আছি, আমি চাই না আর নতুন করে কোনো বিপদ আসুক। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবেই সব হবে। সাদরাজ রুমে এসে দেখে রীতা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় সাদরাজের প্রতিবিম্ব দেখে সে ঘুরে তাকায়। সাদরাজকে দেখে মিকিয়ে হাসে। সাদরাজ তার দিকে এগিয়ে আসে।
রিতার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আমার আসার কথা শুনে শাড়ি পরেছো? একটু আগেও তো দেখলাম কামিজ পরা ছিলে। রিতা জিভ দিয়ে ঠোঁট ভিজায়। মনে মনে ভাবে লোকটা কত কিছু খেয়াল করে। পরে সে মুখে হাসি ফুটিয়ে তুলে বলে, জি, আপনি আসবেন বলে শাড়ি পরেছি। সাদরাজ বাঁকা হাসে, বলে, রূপ দিয়ে মন গলবে না। বাই দ্য ওয়ে, একটু আগে কে এসেছিল? রিতা মৃদু সুরে বলে, একটা মহিলা। সাদরাজ তার দিকে আর একটু এগিয়ে আসে, বলে, মহিলাটা বোধহয় তোমার খুব কাছের, তাই তো এত সাদরে তাকে বাসার ভেতর নিয়ে এলে। তা কে সে? আমি কি চিনি? রিতা কথা সাজায়, একদম ঘাবড়ানো যাবে না। সে নিজেকে স্থির করে বলে, আমি ওনাকে চিনি না, খালা বলেছেন আনার জন্য, তাই এনেছি। কিন্তু দারোয়ান তো বললো তুমি বলেছো। এখন কে মিথ্যে বলছে বলো তো? তুমি নাকি দারোয়ান আর নাকি খালা? কেউ মিথ্যে বলছে না। দারোয়ানকে আমি বলেছি মহিলাটি আমার পরিচিত, তাই উনি হয়তো বলেছেন আমি তাকে ডেকেছি। আসলে তাকে খালা ডেকেছেন। খালার পরিচিত নাকি? সাদরাজ রিতার কপালে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘষে বলল, ঘামছো কেন? তোমাকে তো আমি বিশ্বাস করি। রিতা হাসার চেষ্টা করে, বলে,